আচ্ছা, আজকে আমরা যে কনফিগারেশনটা দেখবো সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং কনফিগারেশন, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং এটাই সবচেয়ে ইফেক্টিভ বায়াসিং কনফিগারেশন। ঠিক আছে, তো ভোল্টেজ ডিভাইডার নামটা দেখে আমরা বুঝতে পারতেছি কি এখানে হয়তোবা কোনো ভোল্টেজ ডিভাইড হয় এরকম কোনো অপশন থাকবে। হ্যাঁ, আমাদের বেজে দুইটা রেজিস্টর থাকবে এবং সেখানে আমাদের এই ভোল্টেজ ডিভাইডার বায়াসটা এই জন্যই হয় যে বেজে দুইটা রেজিস্ট্যান্স থাকে এবং দুইটা রেজিস্ট্যান্সে ভাগ হয়ে যায় ভোল্টেজ, এবং সেই জন্য আমরা ওই কনফিগারেশনটার একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। তো প্রথমে দেখো কনফিগারেশনটা দেখতে হচ্ছে এরকম। আমাদের বিজেটি, সো আমাদের এমিটারে একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে আমরা গ্রাউন্ড করে দিব। কালেক্টরে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে আমাদের সাথে বেজে এখানে একটা রেজিস্টর থাকবে এবং আরেকটা রেজিস্টর বেস হয়ে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে, বা এটাকে তোমরা একসাথে করে গ্রাউন্ড করতেও পারো, আর এই দুটাকে একসাথে করে ভিসিসি। তা আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াসিং কনফিগারেশনটা ঠিক এরকম থাকে যে বেসে এভাবে দুইটা রেজিস্টর কানেক্টেড থাকে, আর এটা তো আছে আমাদের আরসি ই, আর এই রেজিস্টরটার নাম আমরা দিলাম আর1, এই রেজিস্টরটার নাম দিলাম আর2। তো এই ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশনটাকে আমরা সরাসরি আমাদের যে কোনো যদি কোনো প্যারামিটার বের করতে বলে সরাসরি এই কনফিগারেশন থেকে বের না করে আমরা এই কনফিগারেশনটাকে আরেকটু সিম্পলিফাই করে তারপর আমরা আমাদের বাকি প্যারামিটার গুলো বের করব। তো আমরা যদি সিম্পলিফাই করতে যাই, কি সিম্পলিফাই করব দেখো, এখানে এই যে বিসিসিটা কানেক্টেড, বিসিসিটা আরসি এবং আর1 এর সাথে আলাদা আলাদা ভাবে কানেক্ট করে দেই আগে। দ্যাট মিন্স এখানে আমাদের বিসিসি একটা, এটাও বিসিসি। আচ্ছা, এরপর যেটা আমরা করতে পারি, এখানে বিসিসি মানে মানে আমরা বেজের দিকে যাচ্ছি, ঠিক আছে, বেজটাকে সিম্পলিফাই করবো আমরা এইদিকে। সো এখানে এই ভিসিসিটা প্লাস ভিসিসি বলতে কি বোঝায়, এখানে একটা পজিটিভ ব্যাটারি বা পজিটিভ ভোল্টেজ সোর্স আছে। তো ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটা রেজিস্টরের এই প্রান্তের সাথে কানেক্টেড এবং নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাই না? এটাকে আমরা কিছুটা এভাবে লিখতে পারি যে এটা তো আমাদের আর1, এখানকার ভোল্টেজ সোর্সটা আমরা এভাবে বলতে পারি না যে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটা এই রেজিস্টরের এই প্রান্তের সাথে কানেক্টেড এবং নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাই না? তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড বলতে এখানে কানেক্টেড, আর এদিকে একটা এই রেজিস্টরটা আগে থেকে আছে আমাদের আর1 আর2। এখন আমরা আরেকটা কাজ করতে পারি না, এই আর1টাকে এভাবেও তো লিখতে পারি, সরাসরি এটার সাথেও লিখতে পারি। দেখো এই আর1টাকে আমি এভাবে লিখে দিই, একই একই কথা, কিন্তু এখানে এনে লিখে দিলাম আর এখানে হচ্ছে আর2। এখানে আমাদের ভিসিসি আর1 আর2 ভিসিসি, আর এটা তো আমাদের ভিসিসি আছে আরসি আর ই। এখন বুঝতে পারছো এইখানে আমরা কিভাবে এটা করলাম, এই কনফিগারেশনটাতে কিভাবে আসলাম। এবার আমাদের এখন আমরা যে সিম্পলিফাই করতে চাচ্ছি, দেখো এখন এই যে একটা ভোল্টেজ সোর্স আছে, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে, তার সাথে সিরিজে আরেকটা রেজিস্ট্যান্স আছে। এই কনফিগারেশনটার বাইরে কি আছে, মানে ঠিক এই পয়েন্টে তাকাও, এই দুইটা পয়েন্টের দিকে তাকালে আমরা এই ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছি, তাই না? এখন ট্রানজিস্টরটাকে, দ্যাট মিন্স এই দুইটা পয়েন্টকে তুমি যদি লোড চিন্তা করো, মানে ট্রানজিস্টর এই পাশে যা আছে সবকিছু হচ্ছে লোড। এই পাশে যা আছে ডান পাশে এটা হচ্ছে লোড। তাহলে এই দুই প্রান্ত থেকে তুমি যদি এদিকে তাকাও, এদিকে তাকালে কি দেখতে পাচ্ছ, বাম দিকে তাকালে একটা ভোল্টেজ সোর্স, তার সাথে দুইটা সিরিজে রেজিস্টর আছে। তা আমরা এই দুই টার্মিনাল থেকে বাম দিকে যে সার্কিটটা আছে সেটাকে আমরা আমাদের
যে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব। দ্যাট মিন্স এটা এই দুই পয়েন্টের মধ্যে এটাকে যদি আমি এ পয়েন্ট ধরি, এটাকে যদি বি পয়েন্ট ধরি, এই এ বি টার্মিনালের বাম দিকে যে সার্কিটটা আছে এটার জন্য আমরা বের করব হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, সরি, এটার জন্য আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব। তো এটা তো আমাদের লোড, মানে আমরা চিন্তা করতেছি যে এই ট্রানজিস্টরের এই প্রান্তটা পুরোটা হচ্ছে আমাদের লোড আর এটা আমাদের মেইন সার্কিট। এখন তাহলে আমি যেহেতু এতটুকু পোর্শন নিয়ে কাজ করতেছি, এটাকে যদি আমি একটু লিখি আবার, যে আমি কাজ করতে চাচ্ছি হচ্ছে R1 R2 আর হচ্ছে আমাদের ভিসিসি R1 R2। সো আমরা এই দুই মাথার যে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে চাচ্ছি। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা আমরা এখানে কিভাবে বের করতে পারি বলতো? এই দুই টার্মিনালের ভোল্টেজ মানে কি? R2 এর অ্যাক্রসে ভোল্টেজ, তাই না? R2 এর অ্যাক্রসে ভোল্টেজটাকে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারি। মানে এটা হচ্ছে আমাদের ভিথেভেনিন সমান হচ্ছে কি হবে? R2 ইনটু ভিসিসি ডিভাইডেড বাই R1 প্লাস R2। মানে হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার, যে কোনো সিরিজের দুইটা রেজিস্ট্যান্স যদি কানেক্টেড থাকে তাহলে আমরা সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা আমরা কিভাবে বের করতে পারি? সেই রেজিস্ট্যান্স ইনটু টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। এটা জানো তো সবাই? জি ম্যাম। আচ্ছা, থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা বের করে ফেললাম। এই যে ভি থেভেনিন, এটা কোন প্রান্তের ভোল্টেজ? এই জায়গার ভোল্টেজ, তাই না? ওপেন সার্কিট ভোল্টেজ। এবং এটা কোন জায়গাটা খেয়াল করো তো, এই সার্কিটের এই এবি টার্মিনালটা। হ্যাঁ, বি তো গ্রাউন্ডেডই, তার মানে এই টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে ভি থেভেনিন। দ্যাট মিন্স এখানে আমাদের যে বেস টার্মিনাল, এই বেসের ভোল্টেজটা ভিবি ইকুয়ালস টু ভি থেভেনিন। ঠিক আছে, এটা বের করলাম আমরা। আচ্ছা, এরপরে আমাদের বাকি আছে আরথেভেনিন বের করা। আরথেভেনিন বের করার জন্য আমরা এই সার্কিটটাকে কি করব? অ্যাক্টিভ সোর্স গুলাকে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করব। তো ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে আমরা ভোল্টেজ সোর্সকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করি, কারণ ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, R1 R2। এই প্রান্তের RTH, তাহলে এটা কি হবে? এই দুটো রেজিস্ট্যান্স কি আছে? প্যারালালি আছে। তাহলে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, R1 R2 R1 প্লাস R2। তো এইভাবে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারবো। RTH এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, VB এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমরা এটাকে যদি আরেকটু রিঅ্যারেঞ্জ করে লিখতে চাই, তাহলে আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেলাম সেখানে আমরা এখন আচ্ছা এটা মুছে দিলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা ভিটিএইচ পেলাম, তারপর আমাদের আরটিএইচ আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই টার্মিনালে ভিটিএইচ, তারপরে আরটিএইচ নামে একটা রেজিস্ট্যান্স আমরা পেলাম, তাকে আমরা বেজের সাথে কানেক্ট করে দিব। এবং এই তো বাকি আমাদের সার্কিট আরসি ভিসিসি আরটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইনাল যে কনফিগারেশনটা। আমরা এই দুই মাথার যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা বের করলাম ভিটিএইচ, এবং এই দুই প্রান্তের মধ্যে আমাদের যে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভ্যালু হয় সেই ভ্যালুটা হচ্ছে আমাদের আরটিএইচ। সো আমরা কি করলাম? আমাদের যে এই সার্কিটটা ছিল এই সার্কিটটাকে আমরা এভাবে, মানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভিটিএ, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স ভিটিএইচ এবং একটা ইকুইভ্যালেন্ট। কি বললেন শুনতে পাইনি ভালো। কি শুনতে পাও নাই বলো, কতটুকু শুনছো? ওই ভিটিএস থেকে আরটিএস এখানে কি যেন বললেন, তারপর থেকে শুনতে পাইনি। আচ্ছা, ভিটিএইচ হচ্ছে, মানে আমরা এটা কিভাবে আঁকলাম? আমরা এই যে প্রথমে যে ভিটিএইচ বের করলাম না এই সার্কিটের জন্য, এবং আরটিএইচ বের করলাম। দ্যাট মিন্স এটাকে আমরা কি দিয়ে এখন রিপ্লেস করতে পারবো? ভিসিসির বদলে ভিটিএইচ এবং একটা সিরিজ রেজিস্টর আরটিএইচ। ঠিক আছে, সো এটাকে যদি তুমি, আচ্ছা আমি এটা আরেকটা পেজে আঁকি, দাও। মানে এটা হচ্ছে আমাদের ভিটিএইচ আরটিএইচ, এবং এই প্রান্তে কি হবে? আমাদের বেসটা কানেক্টেড হবে,
তাই না? বেসটা কানেক্টেড হবে হুম, এবং এখানে আমাদের আরসি আর ই এখন আর এখন এটাকে আমরা এই যে এটা তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এটাকে আমরা এখন আগের মতো গ্রাউন্ড আমরা করে দিই। আগের মতো উপরে 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 উঠিয়ে দিতে পারি। যেমন এই যে জাস্ট এখানে রেজিস্টারটা আর থেভেনিন আর ভি থেভেনিনটাকে আমরা এভাবে দেখাতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট। এখন ধরো মানে তুমি প্রথমে যখন সার্কিটটা মানে তোমাকে এরকম ভোল্টেজ ডিভাইডার একটা বায়াস কনফিগারেশন দেওয়া হবে, সেখান থেকে তুমি প্রথমে তুমি সার্কিটটাকে সিম্পলিফাই করে নিবা, সিম্পলিফাই করে তারপর ম্যাথটা করবা। এখন সিম্পলিফাই করার জন্য কিন্তু তোমাকে নট নেসেসারিলি এই সবগুলা সার্কিট আঁকতে হবে। তুমি যদি মনে মনে মানে বুঝে ফেলতে পারো, মানে তুমি তো জানো যেটা সিম্পলিফাইড ভার্সনটা হবে কি, একটা রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স দিয়ে এভাবে সরি একটা একটা এরকম ভিটিএইচ থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এবং একটা আরটিএইচ দিয়ে রিপ্লেস হবে। তুমি সরাসরি এটা এঁকে দিতে পারো এবং ভ্যালুগুলা জাস্ট একটু যদি ভালো করে খেয়াল করো সবগুলো কিন্তু সেম। ভিটিএইচ এর ভ্যালুটা কিভাবে পাবো আমরা, নিচে যে রেজিস্টারটা থাকবে নিচের তার যেটা রেঞ্জ। তার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাই হবে তোমার ভিটিএইচ, আর আরটিএইচ হবে এই দুইটার প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, তো এখন এই সার্কিটটা থেকে যদি তোমরা যে ইনপুটে কেভিএল আউটপুটে কেভিএল করো, আচ্ছা ইনপুটে যদি কেভিএল করো তাহলে আমরা কি বলতে পারি, ভিটিএইচ মাইনাস আইবি আর আরটিএইচ মাইনাস ভিবিই মাইনাস আইই আরই ইকুয়ালস টু 0। সো এখানে আমরা কিছু ইয়ে করতে পারি, আই এর ভ্যালু বসাবো বিটা প্লাস 1 আইবি, সেটা আমরা আগে দেখতে পাইছিলাম, মাইনাস আইবি আরটিএইচ মাইনাস ভিবিই বিটা প্লাস 1 আইবি। এটা তোমরা ওই যে আইই কে ভাঙলেই পাবা। সো এখান থেকে আমি আইবি এর ভ্যালুটা বলতে পারি হচ্ছে ভি থেভেনিন মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস বিটা প্লাস 1 আরবি। সো এখান থেকে আমরা আইবি এর ভ্যালুটা পেয়ে গেলাম। তো সেখান থেকে আমরা যদি আইসি এর ভ্যালু বের করতে চাই, আইসি ইকুয়ালস টু বিটা আইবি দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, আর যদি আউটপুট লুপে আমরা কেভিএল করি, আউটপুটে যদি আমরা কেভিএল করি তাহলে কি আসবে, ভিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস ভিসিই মাইনাস এখানে কি লিখবো, আইইআরই ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা আমাদের কনসেপ্ট হচ্ছে ভিসিই বের করা। ভিসিই সমান ভিসিসি মাইনাস আইসি ইনটু আরসি প্লাস আরই, মানে আইই সমান আইসি ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, আইই সমান আইসি ধরে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। মেইনলি আসলে এটা তো আর মনে রাখার কিছু নাই, ইনপুট আউটপুটে কিভাবে ইকুয়েশন লিখবা এটা তোমরা জানো, কেভিএল করবা। মেইনলি মনে রাখার বিষয় হচ্ছে আরটিএইচ মানে বেজের এই যে ভোল্টেজটা, আরটিএইচটা মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বেজ রেজিস্ট্যান্স, এবং ভিটিএইচ কিভাবে বের করবা। ভিটিএইচ বের করবো হচ্ছে ওই যে ওখানকার নিচের যে রেজিস্ট্যান্সটা থাকে আর টু এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে ভিটিএইচ, আর আরটিএইচ হচ্ছে দুইটা রেজিস্টরের প্যারালাল কম্বিনেশন। এবং আমরা বুঝতে পারতেছি যে ভিটিএইচ বা থেভেনিন ইকুইভ্যালেন্ট যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের বেসের ভোল্টেজ। হ্যাঁ, এটা কাজে লাগবে এই কনসেপ্টটা যখন তোমরা ইয়ে করবা, ম্যাথ করবা। দেখো ম্যাথ করলে বুঝতে পারবা এখানে আমাদের ভিসিসি
আচ্ছা R1 R2, আচ্ছা R2 এর ভ্যালু হচ্ছে তোমার 6.8 কে, তোমরা খাতায় লিখো, ঠিক আছে। আর আইবি এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, আর এইদিকে তোমার যে কালেক্টরের যে ভিসি পয়েন্ট পটেনশিয়ালটা দেয়া আছে 10.6 ভোল্ট, এবং ভিই এর ভ্যালু 9, এখানে হচ্ছে আমাদের ভিই কোনো ডেটা নাই। আচ্ছা, এখান থেকে বের করতে হবে আইসি, ভিই, তারপরে ভিসিসি, তারপরে বের করতে হবে ভিসিই, ভিপি, আর1। আচ্ছা, তাহলে প্রথমে কি কি দেয়া আছে সেগুলো তোমরা বের করে ফেলবা আর লিখে ফেলবা। আমাদের দেয়া আছে হচ্ছে এইদিকে, যে এখানে কিন্তু বলে না এটা আইবি, তোমাকে বুঝে নিতে হবে যেটা বেস কারেন্ট, কারণ এটা বেজের মধ্যে প্রবাহিত হচ্ছে। তাহলে তুমি এখানে যদি ডেটাগুলো লিখো, আইবি সমান হচ্ছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার, তারপরে তোমার আর টু আছে হচ্ছে 6.8 কিলো, তারপরে হচ্ছে তোমার আরসি কালেক্টরের রেজিস্ট্যান্স 2.7 কে, তারপর আছে আর ই এমিটারের রেজিস্ট্যান্স কত 1.2 কে, ভিসি এর ভ্যালু আছে আমাদের 10.6 ভোল্ট, তারপর আছে হচ্ছে আমাদের, আচ্ছা বিটা ইকুয়ালস টু, বিটার ডেটাটা দেয়া আছে, বিটা সমান হচ্ছে 100। ঠিক আছে, এবার আমরা কি বের করতে পারি, আমাদের অনেক কিছু বের করতে বলা হচ্ছে। আইসি, প্রথমটা হচ্ছে আইসি। আইসি বের করতে হলে আমরা জানি আইসির ইকুয়েশন কি বলতো, আরবি বিটা আইবি, বিটার ভ্যালু আছে, আইবির ভ্যালু আছে। আইবি এর এটা ক্যালকুলেট করো তো কত আসে। রাশিয়ান 2 মিলি অ্যাম্পিয়ার নাকি? মিলিয়ন। আচ্ছা, 2 মিলি অ্যাম্পিয়ার। তারপরে আমরা কি বের করতে পারি, তারপরে আমাদেরকে বের করতে বলা হয়েছে ভিই। আচ্ছা, ভিইটা আমরা একটু পরে বের করি, আমরা আগে ভিসিসিটা বের করতে পারি। সি নাম্বারে যেটা চাওয়া হয়েছে, ভিসিসিটা আমরা যদি ডান দিকে, আচ্ছা না, আমাদের ভিই এর ভ্যালুটা, হ্যাঁ আমরা ভিসিসিটা দেখো, ভিসিসি থেকে এদিকে আমাদের পয়েন্ট পটেনশিয়াল দেয়া আছে কালেক্টর পর্যন্ত, এই যে ভিসি পর্যন্ত, তার মানে আমরা এখন গ্রাউন্ড পর্যন্ত কেবিএল করার প্রয়োজন নাই, আমরা ভিসিসি থেকে বিসি পর্যন্ত কেবিএল করতে পারি। তো সেভাবে করলে কি হবে, ভিসিসি মাইনাস আইসি টা আমরা মাত্র পেলাম, আইসিআরসি মাইনাস 10.6 ইকুয়ালস টু 0। তো এইখান থেকে ভ্যালুগুলো বসায় দাও, আইসিআরসি ভ্যালু বসাও, দেখো আমাদের ভিসিসি এর ভ্যালু কত আসে। ষোলমে হ্যাঁ 16 ভোল্ট আসবে। এরপরে আমরা এখন বি নাম্বারটা যদি বের করতে চাই, ভিই, ভিই হচ্ছে কোথায়, এখানে। তো আমরা ভিই বের করার জন্য একটা কাজ করতে পারি, ভিই থেকে গ্রাউন্ড পর্যন্ত কে কে বের করতে পারি, ভিই মাইনাস আইই আর ই ইকুয়ালস টু 0। কিন্তু আমাদের কাছে তো আই এর মান নাই, আমরা যেটা করতে পারি, আমাদের কাছে আইসি ভ্যালু আছে, আইবির ভ্যালু আইবি আছে। তো আমরা জানি আই সমান আইসি প্লাস আইবি। তো এখান থেকে আমরা ভিই এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, হচ্ছে কত 2.02 মিলি অ্যাম্পিয়ার আসবে, ইনটু আর ই হচ্ছে 1.2। দেখো ভিই এর ভ্যালু কত আসে।
ম্যাম 2.42 2.42 ভোল্ট। ঠিক আছে, এটা আসবে। সো আমাদের ভিই বের হয়ে গেল, আইসি বের হলো, ভিসিসি বের হলো। এখন আমাদের বাকি আছে হচ্ছে ভিসিই, ভিবি, আর1। সো ভিসিই আমরা এইমাত্র ভিই এর ভ্যালু বের করে ফেললাম, তাহলে ভিসিই বের করা তো এখন আমাদের জন্য সহজ। ভিসিই সমান আমরা লিখতে পারবো ভিসি মাইনাস ভিই। তো ভিসি আমাদের ছিল হচ্ছে 16 10.6, ভিসি শুধু ভিসি ও বিসি জি 10.6 হচ্ছে 2.424। তো এখানে কত আসে? 8.17 8.17। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা বের করবো হচ্ছে ভি বি। ভি বি কোথায় আছে? বেজে। আমরা একটা মানে আমরা বাই ডিফল্ট জানি ভি বিই এর ভ্যালু হচ্ছে কত? 0.7 ভোল্ট। তাহলে সেখান থেকে আমরা ভিবি এর ভ্যালু বের করে ফেলতে পারবো, ভিবি মাইনাস ভিই। আচ্ছা, তাহলে ভিবি সমান হচ্ছে ভিবিই প্লাস ভিই। আমরা জানি ভিবিই সমান হচ্ছে 0.7 ভোল্ট, আর ভিই এর ভ্যালু আমরা একটু আগে বের করলাম 2.42 ভোল্ট। তো এখানে আসে কত? 3 পয়েন্ট সামথিং আসবে, 3.12 3.12 ভোল্ট। আর আমাদের এখন আর লাস্ট ওয়ান আর1 বের করবো। বলো তো কিভাবে আর1 বের করা যেতে পারে? আর1টা কোথায়? আর1 আছে এখানে, আর1 আছে এখানে। এবং আর1 কে আমরা কিসের সাথে রিলেট করতে পারি, মানে আর1টা কোন ইকুয়েশনে? আমরা একটা জিনিস জানি যে আমাদের এখানে যেই বেস ভোল্টেজটা আছে, বেস ভোল্টেজটাই হচ্ছে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, তাই না? জি ম্যাম তো আমরা যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজের যে ইকুয়েশনটা লিখি, সেই ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশনটার মধ্যে আমরা আমাদের আর1 ইনক্লুড থাকে। কিন্তু ধরো এটা হচ্ছে জি আর2 ম্যাম বিসিসি ডিভাইডেড বাই আর1 প্লাস R1 আর2। plus R2 তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু বের করতে পারবো। এবং আমরা ভিবি বেজের পোটেনশিয়াল কিন্তু একটু আগে আমরা বের করলাম, কোথায় জানো? এই যে বেজের পোটেনশিয়াল হচ্ছে 3.12, এবং আমরা বলতে পারি ভি থেভেনিন সমান হচ্ছে ভিবি। তো আমরা এখানে ভিবি এর ভ্যালু যদি বসাই, আমাদের কাছে প্রত্যেকটার ভ্যালু কিন্তু আছে, আর2 আছে, বিসিসি আছে, আর1 নাই, আর2 আছে। সো আমরা এখান থেকে কিসের ভ্যালুটা বের করতে পারবো? আর1 এর ভ্যালুটা বের করতে পারবো। এটা করার জন্য জাস্ট আর1টাকে এক পাশে আনতে হবে আর কি, এখন তোমাকে সরল করে। তাহলে আমরা আচ্ছা এভাবেও করতে পারো, এই যে 3.12 মান বসে দিতে পারো। 3.12 আর2 এর ভ্যালু হচ্ছে 6.8, 6.8 হচ্ছে মানগুলো বসাতো। ভিসিসি হচ্ছে 16 ডিভাইডেড বাই আর1 এর মান জানি না, আর আর2 হচ্ছে 6.8। এবার গুণ করে দাও, গুণ করে রেজাল্টেন্ট আর1 এর ভ্যালুটা বের করো।
আরনের ভ্যালুটা কত আসে দেখো তো, কত আসে বুঝছো? 28.07 গুড, 28 এটা হচ্ছে কিলো না? জি তো আমাদের এটা হচ্ছে আনসার। আমরা এভাবেই প্রত্যেকটা ম্যাথ করব এবং যখন যেটা দরকার হয়, হ্যাঁ, যদি তোমার আরটিএস বের করার দরকার না হয়, যেমন দেখো এই ম্যাথটাতে কিন্তু তোমার আরটিএস বের করার কোনো দরকার হয়নি, বাট তোমার ভিটিএস এর সূত্রটা কিন্তু কাজে লাগছে, জি ঠিক ম্যাম। আছে, আর1 বের করার সময়। তো এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে তোমার ভিটিএইচ বা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা হচ্ছে বেজের ভোল্টেজের সমান। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আর আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা বের করতে পারি আর2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা বের করার মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে আমাদের আর থেভেনিন হচ্ছে আর1 এবং আর2 এর প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে। তো এইভাবে আমরা ম্যাথ গুলো করবো। ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে আসার সম্ভাবনা খুব বেশি, এবং যে কালেক্টর ফিডব্যাক ছিল এটাও খুব ইম্পর্টেন্ট, এই দুটো থেকে আসার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা ভালো করে এই যে বইয়ে আরো অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলোই প্র্যাকটিস করো ভালোভাবে, তারপর এক্সারসাইজ যদি পারো এক্সারসাইজ প্র্যাকটিস করবা, ঠিক আছে। এগুলো একদম ইজি, জাস্ট কিছু ছোট ছোট সূত্র মনে রাখলেই তোমরা ম্যাথ গুলো সলভ করতে পারবা। তোমাদের লেখা হয়েছে সবার? জি ম্যাম। আচ্ছা, এরপরে আজকে আমরা নতুন মানে আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টর শেষ, আমরা আজকে আরেকটা নতুন ট্রানজিস্টর নিয়ে পড়বো, সেটা হচ্ছে মসফেট বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। অনেক বড় নাম তাই না? এটা জি ম্যাম। বিজেটি তো তোমরা ইয়েতে মানে কি বলে ইন্টারে পড়ছো, বিজেটি দেখছো আগে, বাট মসফেট হয়তো বা দেখো নাই। তো মসফেটের নামটা হচ্ছে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটা নাম দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটাও খুবই ইন্টারেস্টিং, এবং এটার মানে গঠন ওইটার চেয়ে একটু আলাদা এবং ইন্টারেস্টিং। এটা যে নামকরণ করা হয়েছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এটার একটা কারণ আছে, সেটা আমি যখন এটা এঁকে দেখাবো তখন বুঝাবো। এবং এটা মেইনলি হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মধ্যে পড়ে, এফইটি এর একটা প্রকারভেদ। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর হচ্ছে কোনগুলা, যেটা হচ্ছে আমাদের মানে আমাদের যে বিজেটি ছিল, বিজেটি ছিল একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, তাই না? বিজেটি ছিল কারেন্ট কন্ট্রোল ডিভাইস, দ্যাট মিনস বিজেটির আউটপুটটা ইনপুট কারেন্টের উপর ডিপেন্ড করতো। আমাদের এখন আমরা যে মসফেট পড়বো, মসফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, দ্যাট মিনস মসফেটের আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করবে, ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। হ্যাঁ, এবং আরো অনেক ইয়ে আছে, যেমন বিজেটি হচ্ছে আমাদের ইনপুটে আমরা ফরওয়ার্ড বায়াস করতাম, আউটপুটে রিভার্স বায়াস করতাম, বাট মসফেটে উল্টা হবে, ইনপুটে আমরা রিভার্স বায়াস করব, আউটপুটে ফরওয়ার্ড বায়াস করব। অবশ্যই ইনপুটে ফরওয়ার্ডও করা যাবে, সেটা পরবর্তীতে আমরা দেখব আস্তে আস্তে। তো প্রথমে আমরা এটার কনস্ট্রাকশনটা দেখি, প্রথমে মানে সবকিছু আস্তে আস্তে আলোচনা করব। প্রথমে কনস্ট্রাকশনটা দেখো যে মসফেট আসলে কি দিয়ে তৈরি, এবং মসফেটটার নামকরণ এরকম কেন যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। প্রথমত আমরা যখন ফ্যাব্রিকেশন করি ল্যাবে, ফ্যাব্রিকেশন করার সময় একটা বেস ম্যাটেরিয়াল বা একটা সাবস্ট্রেট নেওয়া হয়, মানে যেই ম্যাটেরিয়ালটার উপরে আমি এটার ফ্যাব্রিকেশনটা করব। ধরো এরকম একটা স্লাইস নেওয়া হয় যে কোনো একটা পি টাইপ বা এন টাইপ ম্যাটেরিয়ালের। আমি যেহেতু তোমাদেরকে এখন এন চ্যানেল দেখাবো, মসফেটের ক্ষেত্রে নামকরণ গুলো কিন্তু আবার পি টাইপ এন টাইপ না, মসফেটের হচ্ছে এন চ্যানেল মসফেট, পি চ্যানেল মসফেট, ঠিক আছে। এর মধ্যে চ্যানেল কি সেটাও দেখাবো। প্রথমে আমরা এরকম একটা স্লাইস নিব, যেই সাবস্ট্রেট ম্যাটেরিয়াল নিব, যেই ম্যাটেরিয়ালটার মধ্যে আমি এই মানে ডিভাইসটা তৈরি করতে চাচ্ছি, এই ম্যাটেরিয়ালটাকে বলা হয় সাবস্ট্রেট। তো আমি এন চ্যানেলের জন্য পি টাইপ একটা ম্যাটেরিয়াল নিলাম, যে কোনো একটা পি টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের স্লাইস নিলাম। এবার এর মধ্যে এখানে ডিফিউশন করে ছোট্ট একটা রিজিয়ন, তোমাদের ডিফিউশন বুঝবে না, আচ্ছা যাই হোক, মানে এখানে এই পি টাইপ ম্যাটেরিয়ালের মাঝখানে এন টাইপ ম্যাটেরিয়ালের ছোট একটা পোর্শন
এন্টার করানো হয় কিছু মানে তোমার কিছু প্রসেসের দ্বারা, ঠিক আছে। দুই সাইডে দুইটা এন চ্যানেল বসানো হয়, আর দুই সাইডে দুইটা এন টাইপ ম্যাটেরিয়ালকে ঢুকানো হয়। আর মাঝখানে এদের দুইজনকে কানেক্ট করে এরকম একটা এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে এই জায়গাটাও ফিল আপ করা থাকে, মানে এই দুইটা জিনিসকে কানেক্ট করে, এই দুইটা এন টাইপ ম্যাটেরিয়ালকে কানেক্ট করে এরকম একটা এন চ্যানেল মানে এন টাইপ ম্যাটেরিয়ালের একটা লেয়ার বসানো হয়, এবং এই লেয়ারটাকে বলা হয় চ্যানেল। কেন চ্যানেল বলা হয় সেটাও আমরা দেখব। তো এই পি টাইপ ম্যাটেরিয়ালের উপরে আমরা এন টাইপ ম্যাটেরিয়াল দিলাম, উপরে না, পি টাইপ ম্যাটেরিয়ালের ভিতরে আমরা এন টাইপ ম্যাটেরিয়ালের দুই সাইডে দুইটা ডিফিউশন করলাম, করার পরে এই যে পি টাইপ ম্যাটেরিয়ালটা এটাকে একটা ইনসুলেটিং লেয়ার দিয়ে ইনসুলেট করা হয়। মানে এটা একটা সিলিকন ডাইঅক্সাইড, মানে ইনসুলেটিং বলতে যেটা হচ্ছে কি কোনো ধরনের কোনো কারেন্ট কন্ডাকশন করবে না, ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে এটাকে একটা লেয়ার দেওয়া হয়। তারপরে যেটা করা হয়, আমাদের যে মেটাল কন্টাক্ট, আমরা যেই ধরো যে কোনো একটা ডিভাইস, হ্যাঁ, মানে ডিভাইসের দুইটা প্রান্ত যে আমরা দেখি, দুই প্রান্তে যে আমরা কানেকশন দেই, যে দুই প্রান্তে কানেকশন দেই এগুলো কি মেটাল দ্বারা তৈরি না? মানে দুইটা টার্মিনাল বের করবো আমরা এখান থেকে, মেটাল দিয়ে আমরা এখানে, এটা একটা টার্মিনাল মেটাল কন্টাক্ট, এবং এটা আরেকটা টার্মিনাল হবে আমাদের, এবং এদেরকে আমাদের কি নাম দিব? মসফেটের বিজেটির মধ্যে যে যেরকম আমাদের ছিল বেজ ইমিটার কালেক্টর, আমাদের মসফেটের যে তিনটা টার্মিনাল আছে সেই তিনটা টার্মিনালের নাম হচ্ছে সোর্স, ড্রেন আর হচ্ছে গেট। সো এই সোর্স আর ড্রেন হচ্ছে এই দুইটা এন টাইপ ম্যাটেরিয়াল, মানে একটাকে সোর্স আর একটাকে ড্রেন হিসেবে চিন্তা করতে পারো। সোর্স আর ড্রেন হচ্ছে এই দুইটা ম্যাটেরিয়াল, এবং এই যে চ্যানেলটা পড়েছিল চ্যানেলের মাঝখানে হচ্ছে ইনসুলেটিং লেয়ার, এই লেয়ারের পরবর্তীতে মানে এটা কিন্তু সরাসরি চ্যানেলের সাথে কানেক্টেড না, এখানে আমরা একটা মেটাল কন্টাক্ট দিয়ে বলবো যে এই টার্মিনালটা হচ্ছে আমাদের গেট টার্মিনাল। সোর্স, ড্রেন, গেট। সো এটা হচ্ছে ইন্টারনাল কনস্ট্রাকশনটা। হ্যাঁ, আমরা সার্কিটে যখন আঁকবো তখন একটা সিম্বল ইউজ করব। এটা হচ্ছে ইন্টারনাল কনস্ট্রাকশন, একটা মসফেটের ইন্টারনাল কনস্ট্রাকশন। এখন আসো যে এটাকে আসলে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কেন বলা হয়েছে, নিচে থেকে খেয়াল করো। আমরা প্রথমে এই যে ডিভাইসটা তৈরি করলাম, ডিভাইসটার এই জায়গাটা কি একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, তাই না? এটা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তারপর আমরা কি করলাম, এখানে একটা অক্সাইড লেয়ার দিলাম, মানে এটা অ্যাকচুয়ালি এই যে এখানে আমরা একটা অক্সাইড লেয়ার দিলাম না, সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে একটা কি সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, অক্সাইড লেয়ার, বা এটা হচ্ছে ইনসুলেটিং লেয়ার। এবং ফাইনালি যে গেটে বা ড্রেনে আমরা এখানে কি দিচ্ছি, মেটাল দিচ্ছি। তাহলে স্টেপটা কি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এই জন্য এটার নাম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বলা হচ্ছে কারণ এটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, এবং এটা হচ্ছে একটা ভোল্টেজের যে ইফেক্টটা, আমরা দেখবো কিভাবে এই ইফেক্টটা কাজ করে আমরা যখন পজিটিভ বা নেগেটিভ ভোল্টেজ দিব। তাহলে আমাদের এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে কমন টার্মিনালটা থাকে সেটা হচ্ছে সোর্স। সোর্সকে আমরা একবার ড্রেনের সাথে কানেক্ট করব, আরেকবার গেটের সাথে কানেক্ট করব। সোর্সকে যখন আমরা গেটের সাথে কানেক্ট করব সেটা আমাদের ইনপুট, এবং দ্যাট মিনস গেট টার্মিনালটা হচ্ছে আমাদের ইনপুট, এবং সোর্সকে যখন আমরা ড্রেনের সাথে কানেক্ট করব সেটা হয়ে যাবে আমাদের আউটপুট টার্মিনাল। ঠিক আছে, আউটপুটটা আমরা সেখান থেকে ক্যালকুলেট করব। তো এই হচ্ছে আমাদের মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের একটা বেসিক কনস্ট্রাকশন। এরপর যেটা দেখবো, এরপর হচ্ছে এটা দুইটা টাইপ আছে, হ্যাঁ, টু টাইপস। এই মসফেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিপ্লেশন মসফেট বা ডি মসফেট বলা হয়, এবং আরেকটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মসফেট বা ই মসফেট। সো আজকে আমরা ডি মসফেটের যে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কনস্ট্রাকশনটা দেখবো, যে ডি মসফেট কি কিভাবে আমরা কিভাবে এই ডি মসফেট অপারেট করে। তো আমরা এটার মানে যে সার্কিটে বসানোর সময় যে সিম্বল আছে সিম্বলটা দেখবো, বাট আগে আমরা
এই ডিভাইসটা আসলে কিভাবে কাজ করে সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এটা আমার কাছে একটা প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশন দিয়ে দেখাই। ম্যাম পিপিটিতে আছে, ক্লাসরুমে দিয়েন। হ্যাঁ আচ্ছা দিব। পিপিটি না, লিংক দিতে হবে আর কি, এটা তো অনলাইনে করছি, লিংক ম্যাম দিব। আছে, এটা কালকে একটা এরকমই দেখলাম, এটা করছিলেন কিভাবে? আমরা তো করতেই পারতেছি না। এটা প্রেজিতে করবা, এটা ইয়েতে না, তো পিপিটিতে না, এটা হচ্ছে যে হ্যাঁ prezi.com। জি ম্যাম, ওটাতে হচ্ছে এটা ডাউনলোড করা যায় না, একদম ডাউনলোড করলে ভিডিও আসে। হ্যাঁ, তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে লিংক দিয়ে দিলে তুমি জাস্ট ওটা দেখে নিতে পারবা, ডাউনলোড করতে পারবা না ভিডিও। আবার তুমি এটা ভিডিও মানে ইয়ে করতে পারবা, ধরো তুমি প্রেজেন্টেশন স্লাইড রেডি করে এটার মানে ভিডিও করে ফেলতে পারবা, যে তুমি নিজে কথা বলতেছো তোমার কথা সহ একসাথে ভিডিও করে ফেলতে পারবা। আচ্ছা, দেখো মসফেট হচ্ছে কি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, যেটা হচ্ছে আমাদের আচ্ছা এনহান্সমেন্ট, আচ্ছা এই মোড কি হয় এটা আমি পরে বলবো, এনহান্সমেন্ট মোড কি। আচ্ছা, এরপরে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে টাইপস। আচ্ছা, টাইপস হচ্ছে কি, ডিপ্লেশন মসফেট আছে আমাদের, এনহান্সমেন্ট টাইপ মসফেট আছে। তো আজকে আমরা ডিপ্লেশন মসফেটেরটা দেখবো। ডিপ্লেশন মসফেট আবার দুই ধরনের, এন চ্যানেল এবং পি চ্যানেল। একটু আগে আমি যে সার্কিটটা আঁকছিলাম সেখানে চ্যানেলটা কি টাইপ ম্যাটেরিয়ালের ছিল, এন টাইপ ম্যাটেরিয়ালের ছিল, তাই না? সাবস্ট্রেটটা পি টাইপ ম্যাটেরিয়ালের ছিল, চ্যানেলটা এন টাইপ ম্যাটেরিয়ালের ছিল, সেজন্য ওইটাকে বলা হয় এন চ্যানেল ডিপ্লেশন মসফেট। এবং যদি আমরা উল্টা করতাম, সাবস্ট্রেটটা এন টাইপ ম্যাটেরিয়াল নিয়ে চ্যানেলটা পি টাইপ করতাম, তখন সেটাকে বলতাম পি চ্যানেল মসফেট। সো তারপর এখন ডি মসফেটটা তোমরা কি ভালোভাবে দেখতেছো এটা? জি ম্যাম। আচ্ছা, ডি মসফেটটা যেটা দেখতে, এটার সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, দেখো প্রথমে একটা বার, বারের এই প্রান্তে আমাদের আউটপুটে থাকবে ড্রেন, ড্রেনকে ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে ড্রেন, এবং নিচে থাকবে সোর্স। আমি বলছিলাম না, সোর্সটা হচ্ছে গেট এবং ড্রেনের সাথে কমন থাকবে। যেমন এমিটারের কাজটা যেটা ছিল এখানে, ঠিক সোর্সের কাজ হচ্ছে সেটা, সোর্স হচ্ছে ড্রেন এবং গেট দুইটার সাথেই থাকবে। এবং গেটটাকে এখানে এরকম আরেকটা বার দিয়ে এভাবে আলাদা করে দেখানো হয়েছে। ঠিক আছে, কারণ কি জানো, সরাসরি তো গেটটাকে এখান থেকে নিতে পারতো, নেয় নাই কেন, আমাদের যে কনস্ট্রাকশনের মধ্যে কিন্তু সরাসরি গেটের সাথে মেটালটা কানেক্টেড না, একটা ইনসুলেটিং লেয়ার দিয়ে তারপর কানেক্টেড, তাই না? জি ম্যাম। সেজন্য এখানে একটা ফাঁকা দিয়ে মানে আলাদা করে এভাবে গেটটাকে দেখানো হয়েছে আর কি, দেখানো হয় আর কি। আর কিন্তু ড্রেন আর সোর্স কিন্তু সরাসরি কানেক্টেড এটার সাথে, কারণ ড্রেন আর সোর্সকে আমরা সরাসরি আসলে কানেক্ট করছি, মেটালটাকে সরাসরি অ্যান্টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে তারপরে কানেক্ট করছি, বাট গেটটা কানেক্টেড ছিল না, সেজন্য এটা সিম্বলিক রিপ্রেজেন্টেশনটাও এরকম ভাবে হবে। আচ্ছা, এভাবেও আঁকতে পারো অথবা এইভাবে আঁকতে পারো, এইভাবেই আঁকো, এভাবে আবার ঝামেলা। সাবস্ট্রেট, এসএস দিয়ে বোঝাচ্ছে সাবস্ট্রেট, সাবস্ট্রেট মানে হচ্ছে যেই ম্যাটেরিয়ালটা নিয়ে তার মধ্যে আমি এই ডিভাইসটা তৈরি করলাম সেটা। ঠিক আছে, তো এভাবেও দিতে পারো। হ্যাঁ, সোর্স থেকে গেটের দিকে মানে এরকম আমাদের কনফিগারেশনটা এইভাবে থাকে। আর পি চ্যানেলে হচ্ছে উল্টা দিকে ডিরেকশনটা থাকে, ডিরেকশন গুলো ভালো করে খেয়াল করে রাখবা। ডিরেকশনটা কিন্তু ভেতরের দিকে, এন চ্যানেলের জন্য ডিরেকশনটা হচ্ছে ভেতরের দিকে, পি চ্যানেলের জন্য ডিরেকশনটা হচ্ছে বাইরের দিকে, বিজেটির উল্টা আর কি, বুঝছো? আচ্ছা, এবার আমরা দেখবো যেটা কনস্ট্রাকশনটা আসলে কিভাবে করা হয়। বোঝা যাচ্ছে? ছোট মনে হচ্ছে নাকি? বুঝা যাচ্ছে কিন্তু একটু ছোট না। আচ্ছা, এটা আমি যে ডিভাইসটা আঁকছিলাম সেটা হরিজন্টালি আঁকছিলাম, এটা হচ্ছে ভার্টিক্যালি আঁকা, বুঝছো? এই যে পি সাবস্ট্রেট, সাবস্ট্রেটের পরে আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল, এন টাইপ ম্যাটেরিয়ালের দুই পাশে দুইটা আমরা ম্যাটেরিয়াল বসালাম, একটা আমাদের সোর্স টার্মিনাল আরেকটা আমাদের ড্রেন টার্মিনাল, এবং মাঝখানেরটা হচ্ছে আমাদের চ্যানেল। ওকে, এবং তারপর আমরা কি করছি, সিলিকন ডাইঅক্সাইডের এই যে যেটা স্ট্রাইপ টাইপের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড বা একটা ইনসুলেটিং লেয়ার দিলাম। দেওয়ার পর কালো রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেটাল কন্টাক্ট। যে কোনো একটা ডিভাইসের যখন তুমি টার্মিনাল দিতে যাবা তখন তোমাকে মেটাল কন্টাক্টই দিতে হয়, মেটালের মাধ্যমে আমরা টার্মিনাল দিই। সো সোর্স টার্মিনালটার জন্য আমরা এখানে মেটালটা সরাসরি এন এর সাথে কানেক্ট করলাম, ড্রেনের জন্য এখানে মেটালটা সরাসরি এন এর সাথে কানেক্ট করলাম, কিন্তু গেটটা হচ্ছে কি এই ইনসুলেটিং লেয়ারের উপরে, সরাসরি চ্যানেলের সাথে কানেক্টেড না। এখন এই ডিভাইসটা কিভাবে কাজ করবে? হ্যাঁ, এটাই তো আমাদের মেন কনসার্ন, এই ডিভাইস কিভাবে কাজ করবে।
এই ডিভাইস কাজ করার জন্য আমাদের যেটা মানে আমরা যেটা জানি যে যে কোনো একটা সেমিকন্ডাক্টর ডিভাইস কাজ করা মানে কি তার মধ্য দিয়ে পুরাটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়া। সো এখানে কারেন্ট ফ্লো হওয়া বলতে কি বুঝবো, এই চ্যানেলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়ে এক টার্মিনাল দিয়ে ঢুকবে আরেক টার্মিনাল দিয়ে বের হবে। ধরো যদি সোর্স দিয়ে ঢুকে সোর্স টার্মিনাল দিয়ে কারেন্ট এখান দিয়ে ফ্লো হয়ে তারপর আমাদের ড্রেন দিয়ে বের হয়ে পুরো সার্কিটটা কমপ্লিট করবে, তাই না? জি তো ম্যাম। এটাই তো আমরা আশা করতেছি। তো আমরা দেখি এটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে আসো আমরা প্রথম যে কথাটা মনে রাখবা, ড্রেন হচ্ছে আউটপুট, সোর্স হচ্ছে আমাদের কমন, গেট হচ্ছে ইনপুট, ঠিক আছে? এবং সোর্সকে একবার গেটের সাথে একবার ড্রেনের সাথে কানেক্ট করব। সো প্রথমে আমরা আউটপুটের দিকে তাকাই, ড্রেনের সাথে সোর্স কানেক্ট করব। তো আমরা বাইরের দিক দিয়ে কানেকশনটা দেখালাম, এদিকে একসাথে হলে আবার ঝামেলা হয়ে যায়। সো এমন ভাবে আমরা সব সময় সোর্স আর ড্রেনের বায়াসিং করব যাতে কারেন্টটা সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো হয়। এটা সবসময় মনে রাখবা। মসফেটের ক্ষেত্রে আমরা যে ড্রেনের যে ভোল্টেজটা দিব বা ড্রেনে যে আমরা বায়াসিংটা দিব সেটা এমন ভাবে করব যাতে কারেন্টটা সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো হয়। সো আমরা জানি কারেন্ট হচ্ছে নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকে ব্যাটারির এবং পজিটিভ টার্মিনাল দিয়ে বের হয়ে যায়। তো সেই জন্য আমরা কি করব, সোর্সের সাথে নেগেটিভ টার্মিনালটা কানেক্ট করব, ড্রেনের সাথে পজিটিভ টার্মিনালটা কানেক্ট করব অলওয়েজ ভিডিডি দেওয়ার সময়, ঠিক আছে? আচ্ছা, তো এক্ষেত্রে তিন ধরনের কেস হতে পারে। আমি কোনো ইনপুট দিলাম না, গেটে জিরো রাখলাম মানে শর্ট করে রাখলাম, কোনো ইনপুট দিব না। আবার গেটে পজিটিভ ভোল্টেজ ইনপুট দিব, আরেকবার গেটে নেগেটিভ ভোল্টেজ ইনপুট দিব। তিনটা কন্ডিশনের জন্য আমরা দেখব। তো প্রথম কন্ডিশন হচ্ছে দেখো উপরে ভিজিএস ইকুয়ালস টু জিরো, মানে গেট টু সোর্স ভোল্টেজ, দ্যাট মিন্স ইনপুট গেট টু সোর্স ভোল্টেজ আমি যখন জিরো দিব এবং ভিডিডি গ্রেটার দেন জিরো, দ্যাট মিন্স ভিডিডি এখানে আমি আউটপুটে একটা ভোল্টেজ দিব, তখন আমার এই মসফেটটা কিভাবে কাজ করবে। সো দেখো প্রথমে আমরা এখানে কিছু দেই নাই, ওকে, গেটের কথা চিন্তা করতে হবে না। ড্রেনের এখানে দেখো আমরা প্লাস পটেনশিয়ালটা কার সাথে কানেক্টেড, প্লাস পটেনশিয়ালটা কার সাথে কানেক্টেড, প্লাস হচ্ছে এই ড্রেনের সাথে। ড্রেনের সাথে ড্রেন যে টার্মিনালটা, ড্রেনে কে আছে, এন টাইপ ম্যাটেরিয়াল আছে। এন টাইপ ম্যাটেরিয়াল থাকলে এই এন টাইপ ম্যাটেরিয়াল হচ্ছে কি, এন টাইপ ম্যাটেরিয়ালটাতে কি আছে, ইলেকট্রন আছে, তাই না? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এন টাইপ ম্যাটেরিয়ালে আছে হচ্ছে ইলেকট্রন, এবং এই চ্যানেলে কি আছে, চ্যানেলও তো এন টাইপ, চ্যানেলেও আছে ইলেকট্রন। তাহলে ওদের কাছে আছে হচ্ছে, ওদের সাথে কানেক্টেড হচ্ছে পজিটিভ টার্মিনাল, ওরা অ্যাট্রাক্টেড হয়ে কোন দিকে যাবে, ড্রেনের দিকে যাবে। এখানে যত ইলেকট্রন আছে তারা অ্যাট্রাক্টেড হয়ে ড্রেনের দিকে যাবে। চ্যানেলেও যে ইলেকট্রন গুলো ছিল দেখো এই ডিরেকশন দেয়া আছে, ইলেকট্রন গুলো আস্তে আস্তে এদিক থেকে এদিকে ফ্লো হবে ড্রেনের দিকে। এবং এভাবে মানে আমাদের এই সার্কিটটা মানে সোর্স থেকে এখান থেকে কিছু ইলেকট্রন যাবে গিয়ে চ্যানেল হয়ে, চ্যানেলের ইলেকট্রন গুলো যাবে গিয়ে ড্রেনের এই পজিটিভ টার্মিনালে যাবে, এবং ড্রেনের যে নেগেটিভ টার্মিনালটা সেটা কানেক্টেড আছে সোর্সের সাথে। তো সে যেটা করবে, এই সোর্সের যে ইলেকট্রন গুলো ছিল তাদেরকে আরো পুশ করবে ওইদিকে চলে যেতে, বিকর্ষণ করবে। তো আমাদের যখন ইনপুট জিরো বাট আমি আউটপুটে কিছু পরিমাণ ভোল্টেজ দিব, তখনও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, তাই না? এটা মনে রাখবা যে আমি ইনপুটে কোনো ভোল্টেজ দিই নাই কিন্তু আউটপুটে ভোল্টেজ দিচ্ছি পজিটিভ ভোল্টেজ, তখন আমার এই ডিভাইসটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। ওকে, এই কন্ডিশনটা শেষ হলো। এখন আমি দেখতে চাই যে আমার আউটপুট যেভাবে আছে সেভাবেই রাখলাম, ইনপুটে আমি এখন নেগেটিভ ভোল্টেজ দিব। ইনপুটে নেগেটিভ ভোল্টেজ দিলে কি ধরনের বিহেভিয়ার দেখাবে, মাঝখানটা দেখো, ইনপুটে নেগেটিভ ভোল্টেজ দিব আমরা এখন ভিজিএস লেস দেন জিরো। তো এখানে সবগুলো মানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে সবগুলো টার্মিনাল না দেখে জাস্ট ইনপুট মানে গেটের মাইনাসটা দেখানো হয়েছে আর কি, যে গেটে আমি নেগেটিভ ভোল্টেজ দিলাম। গেটে নেগেটিভ ভোল্টেজ দিলে কি হবে, গেটের এই নেগেটিভ ভোল্টেজ আর গেটের এই পাশে যে চ্যানেলটা আছে, চ্যানেলে কি আছে, ইলেকট্রন আছে। ইলেকট্রন গুলো এখন কি হবে, বিকর্ষিত হবে। ইলেকট্রন গুলা বিকর্ষিত হবে, বিকর্ষিত হয়ে কোথায় যাবে, তার সাথে এই যে পি চ্যানেল, এটা কিন্তু পি টাইপ ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই পি টাইপ ম্যাটেরিয়ালে কি আছে, হোল আছে। ওরা এখন বিকর্ষিত হয়ে হোলের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সো হোলের সাথে কি হয়ে যাবে, রিকম্বাইন হবে, কিছু পরিমাণ হোলের সাথে তারা রিকম্বাইন হয়ে যাবে, কারণ তারা গেটে এখানে বিকর্ষণ বল পাচ্ছে, সো তারা ওইদিকে চলে যেতে যাবে এবং কিছু পরিমাণ রিকম্বিনেশন হয়ে যাবে। রিকম্বিনেশন হওয়ার কারণে আমার চ্যানেলে যে পরিমাণ ইলেকট্রন থাকার কথা ছিল তার চেয়ে কি হয়ে যাবে, কমে যাবে ইলেকট্রনের সংখ্যা।
সো ইলেকট্রনের সংখ্যা যদি কমে যায় তাহলে আমার এখান দিয়ে যে কারেন্ট ফ্লো হওয়ার কথা ছিল কারেন্টের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। যদিও সে ভিডিডি এর কারণে যে ফোর্সটা পাচ্ছিল, এই ইলেকট্রন গুলো এখানে আকর্ষণ বল কাজ করতেছিল, এখন ইলেকট্রনের পরিমাণই তো কমে গেছে। আকর্ষণ বল এখনো কাজ করবে কিন্তু ইলেকট্রনের পরিমাণ কমে গেছে, দ্যাট মিনস এখনো কারেন্ট ফ্লো হবে কিন্তু পরিমাণে কম, তাই না? যত আমি গেটে নেগেটিভ ভোল্টেজ যত বাড়াতে থাকবো এখানে ইলেকট্রন তত কমতে থাকবে এবং আমার যে আউটপুট কারেন্টের পরিমাণও তত কমতে থাকবে, ড্রেন কারেন্টের পরিমাণ তত কমতে থাকবে। তাহলে আমি গেটে যখন নেগেটিভ ভোল্টেজ দিব তখন আমার আউটপুট কারেন্টের পরিমাণ কমবে এবং আস্তে আস্তে যত আমি গেটে নেগেটিভ ভোল্টেজের পরিমাণ বাড়াতে থাকবো তত আউটপুট কারেন্টের পরিমাণ কমতে থাকবে, কমতে কমতে একটা পর্যায়ে কিন্তু আউটপুট কারেন্ট 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা অন্যরকম বিহেভিয়ার দেখলাম যে আমরা ইনপুটে 0 দিলেও কিন্তু কারেন্ট পাচ্ছি, কিন্তু ইনপুটে যখন আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি তখন আস্তে আস্তে এটার পারফরমেন্সটা কমতে থাকবে এবং আমাদের আউটপুট কারেন্টের পরিমাণ কমতে থাকবে। এবং এই যে কমছে এই জন্যই এই মোডটাকে বলা হয়, এই ভিজিএস যখন লেস দেন 0 রাখবো ইনপুট ভোল্টেজ, এই মোডটাকে বলা হয় ডিপ্লেশন মোড। ঠিক আছে, ডিপ্লেশন মোড এই মোডটা, কারণ এখানে চার্জ ক্যারিয়ার গুলা ডিপ্লেট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এদিকে খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইলেকট্রন গুলা। কারণ আমি যত এখানে নেগেটিভ দিব ইলেকট্রন তত বিকশিত হবে, তো চ্যানেলে আমার ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, সো কারেন্টের পরিমাণও কমে যাবে। তো এই হচ্ছে আমাদের গেটে যখন আমি নেগেটিভ ভোল্টেজ। এখন আমাদের আরেকটা কন্ডিশন আসবে, সেটা হচ্ছে আমি গেটে এখন পজিটিভ ভোল্টেজ দিব, তখন কি হবে? গেটে পজিটিভ ভোল্টেজ দিলে গেটের সাথে যে চ্যানেল আছে, চ্যানেলে আছে কারা? ইলেকট্রন। ইলেকট্রন। তো ইলেকট্রন গুলো এখন কি অ্যাট্রাক্টেড হবে আরো বেশি। আর এই যে পি টাইপ ম্যাটেরিয়াল ছিল এই চ্যানেলের পেছনে যে পি টাইপ ম্যাটেরিয়াল ছিল, এই পি টাইপ ম্যাটেরিয়ালে কিছু সংখ্যক ইলেকট্রন তো থাকার কথা, কারণ এখানে আমাদের আছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন থাকে পি টাইপ ম্যাটেরিয়ালে। সো এই পি টাইপ ম্যাটেরিয়ালটা তো অনেক বড় একটা সাবস্ট্রেট, এখানে কিছু সংখ্যক ইলেকট্রন থাকবে, তাদের এই মাইনরিটি ক্যারিয়ার গুলাও তখন এইদিকে অ্যাট্রাক্টেড হবে, কারণ তারা গেটে প্লাস পাচ্ছে, গেটের এদিকে পজিটিভ পাচ্ছে, তারা এদিকে অ্যাট্রাক্টেড হবে। তারা যখন এদিকে অ্যাট্রাক্টেড হয়ে এই পাশে আসবে তখন আমার চ্যানেলের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কি আরো বাড়বে আস্তে আস্তে, তাই না? চ্যানেলের মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। চ্যানেলে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে এই চ্যানেলের মধ্য দিয়ে আমার যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টের পরিমাণও কি বেড়ে যাবে, আমার ক্যারিয়ার বেশি, সো কারেন্টও আরো বেশি হবে। সো আমি যখন গেটে পজিটিভ ভোল্টেজ দিব তখন আমার যে কারেন্টটা ফ্লো হবে আউটপুট সার্কিটে, মানে ড্রেন কারেন্ট যেটা আসবে আমার, সেটার ভ্যালুটা আরো বেড়ে যাবে অনেক। ঠিক আছে, তাহলে এই তিনটা কন্ডিশন বুঝতে পারছো? তিনটা কন্ডিশন, একটা হচ্ছে গেটে যখন 0 দিব তখন একটা ফিক্সড পরিমাণ কারেন্ট ফ্লো হবে, গেটে যখন আমি নেগেটিভ ভোল্টেজ দিব তখন কারেন্টের পরিমাণ কমে যাবে, এবং গেটে যখন আমি পজিটিভ ভোল্টেজ দিব তখন আমার কারেন্টের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, তো এটার যে আউটপুট ট্রান্সফার কার্ভ সেটা আমি একে দেখাচ্ছি, এখানেও দেখাতে পারি। আচ্ছা দেখো, তোমরা বাম পাশের চিত্রটার দিকে তাকাও না, জাস্ট ডান পাশের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখো। সো আউটপুট আমি বলছিলাম যে আউটপুট হচ্ছে আমাদেরকে ড্রেন আর সোর্স হচ্ছে আউটপুট, সোর্সটা কানেক্টেড থাকবে ড্রেনের সাথে, মানে মেইনলি ড্রেনটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভটা দেখবো আমরা, সেখানে ড্রেন টু সোর্স ভোল্টেজ ভার্সেস ড্রেন কারেন্টের যেটা আমরা দেখতে পাবো ফিগার, সেটাই হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, তাই না? সো এখানে দেখো আমরা বিজেটিতে যেরকম, বিজেটিতে হচ্ছে কি দেখছিলাম, আচ্ছা আমি এটা তোমাদেরকে একেই দেখো, তাহলে এখানে ভালো বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছিল এই ফিগারটা? ফিগার তো বোঝা যাচ্ছিল কিন্তু আগ থেকে আগা থেকে বোঝা যায় না যে অপারেশনটা বুঝছো তো, অপারেশনটা কিভাবে কাজ করে? মোটামুটি। দেখো আউটপুট, আমি বলছি যে আমাদের আউটপুট হচ্ছে, আউটপুট যে এটা আছে সেটা হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, আর ড্রেন কারেন্টটা হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট। সো আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভটা হবে সেই কার্ভটা কিসের রেসপেক্টে আঁকবো আমরা? ভিডিএস ভার্সেস আইডি। ড্রেন ভোল্টেজ হচ্ছে কোনটা? ওই যে বাইরের দিকে আমি যে ভোল্টেজটা আগেই দিয়ে রাখছিলাম, বুঝছো? যে ভোল্টেজটা
আমার আউটপুটে আগেই দিয়ে রাখছিলাম, সেটা ভিডিডি বা ভিডিএস বলা যায়। আর এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে আইডি। ঠিক আছে, এখন আমি বলছি যে আমাদের যেহেতু মসফেট কিসের উপর ডিপেন্ড করে, ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে, ইনপুট ভোল্টেজের উপর তার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ডিপেন্ড করে। তাহলে তার যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা আঁকবো ভিডিএস ভার্সেস আইডি, সেটা কিসের জন্য? ফর ফিক্সড ভ্যালুস অফ ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ হচ্ছে কি ভিজিএস, গেট টু সোর্স ভোল্টেজ। এবং আমরা একটু আগে তিনটা রিজিয়ন দেখলাম যে ভিজিএস এর ভ্যালু আমরা একবার 0 রাখলাম, ভিজিএস এর ভ্যালু আমরা একবার লেস দেন 0, ভিজিএস এর ভ্যালু একবার আমরা গ্রেটার দেন 0 রাখলাম। সো ভিজিএস এর ভ্যালু যখন 0, তখন আমরা একটা ডিফাইনেট ভ্যালু অফ আইডি পাইছিলাম। সো সেটাকে যদি আমরা এখানে রিপ্রেজেন্ট করতে চাই, ধরো এটা হচ্ছে আমার সেই কার্ভটা যেখানে আমার ভিজিএস সমান 0। এরপরে আমি কি করছি, ভিজিএস এর ভ্যালু 0 থেকে কমালাম। কমানোর ফলে আমি কি দেখতে পাচ্ছিলাম যে আমার আইডির ভ্যালুটা ডিক্রিজ করতেছিল, তাই না, নিচের দিকে নামতেছিল। তো ধরো আমি এখানে এই কার্ভটা পেলাম, আইডির ভ্যালু একটু কম পেলাম, ভিজিএস ইকুয়ালস টু -1, ভিজিএস ইকুয়ালস টু -2। যত বাড়াবো তত আইডির ভ্যালু কমতে থাকবে। ভিজিএস ইকুয়ালস টু -3। হ্যাঁ, এটা গেল আমার এই অপারেশনটা। এবং একটা পর্যায়ে হচ্ছে যখন আমাদের ভিজিএস এর ভ্যালুটা তার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কমে যাবে, তখন হচ্ছে কি, তখন ডিভাইসটা আর অপারেট, মানে এটাকেই বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ আর কি, যে ভোল্টেজটা ভিজিএস এর যে ভোল্টেজটাতে পার হওয়ার পর আর কোনো কারেন্ট আসলে ফ্লো হয় না, মানে এখানে মিনিমাম কারেন্টটা ফ্লো হয়ে যায়, এরপরে 0 হয়ে যায় কারেন্টের ফ্লো, সেই পজিশনে চলে আসলে আর কি থ্রেশহোল্ড ভোল্টেজ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা এই অপারেশনটা দেখি, ভিজিএস গ্রেটার দেন 0, যখন আমরা প্লাস দিছিলাম, প্লাস দিচ্ছে কি হয়েছিল, আইডির ভ্যালুটা বাড়তেছিল। মানে এটাকে আমরা মাঝখানে রেখে একবার কমাইছি এটার ভ্যালু, আরেকবার বাড়াবো, বাড়ালে কি হবে, কারেন্টের ভ্যালুটাও বেড়ে গেছিল, আউটপুট কারেন্টের ভ্যালুটা। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের ভিজিএস সমান 1 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ভিজিএস সমান 2 ভোল্ট, এভাবেই, মানে এভাবে তুমি আরো বাড়ালে ভিজিএস সমান 3 ভোল্ট। সো এবার আরেকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা দেখো, সংজ্ঞাটা হচ্ছে এটা যে ভিজিএস এর ভ্যালু যখন 0, এখানে যে কার্ভটা পাই সেই কার্ভটাতে যখন আমাদের আইডি এর ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যায়, মানে আইডি এর ভ্যালুটা এই পজিশনে এসে কিন্তু মোটামুটি স্যাচুরেশনে চলে গেছে, মানে কনস্ট্যান্ট টাইপেরই হয়ে গেছে, এই পয়েন্টের যে ভোল্টেজটা ভিডিএস এর যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটাকে বলা হয় ভিপি বা পিঞ্চ অফ ভোল্টেজ। হ্যাঁ, আর 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 আমাদের এই যে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখতে পাচ্ছি, এই কার্ভটাকে আমরা তিনটা রিজিয়নে ভাগ করতে পারি, কিন্তু এখানে নামগুলো একটু চেঞ্জ হয়ে যাবে তোমাদের। এটা হচ্ছে আমাদের ওহমিক রিজিয়ন, এই রিজিয়নটাকে, যেটা আমাদের বিজেটির ক্ষেত্রে ছিল হচ্ছে কি রিজিয়ন বলতো, স্যাচুরেশন রিজিয়ন ছিল, এখন এটা হয়ে যাবে ওহমিক। আচ্ছা, ওখানেও ওহমিক রিজিয়নই বলা হয়েছে, ওহমিক রিজিয়ন। তারপরে আমাদের নিচের যেখান থেকে আমাদের কারেন্ট 0 হয়ে যায়, এই পোর্শনটা, মানে এইদিকে যে রিজিয়নটা থাকে সেই রিজিয়নটার নাম হবে কাট অফ রিজিয়ন, এটা ঠিক আছে। এবং মাঝখানে যে রিজিয়নটাতে অপারেট করতেছে এই রিজিয়নটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। কারণ কি, কারণ হচ্ছে মসফেটের ক্ষেত্রে আসলে কারেন্টটা স্যাচুরেট হয়ে যায়, বুঝছো, এখানে আমি এটা স্ট্রেট লাইন হবে, মানে এগুলা হচ্ছে আমার এটা যদিও বাঁকা হয়েছে, এগুলো স্ট্রেট লাইন হয়ে যায়, মানে কারেন্টটা যে পোর্শন থেকে স্যাচুরেট হয়ে যায়, যে পোর্শন থেকে সে একটা স্টেবল অবস্থায় চলে আসে, সেই অবস্থা, এই জন্য মানে সেই অবস্থাটাকে বলা হয় স্যাচুরেশন, এবং এই জন্য এই রিজিয়নটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। তাহলে মসফেটের ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আমরা তিন ধরনের রিজিয়ন দেখতে পাই, একটা হচ্ছে ওহমিক, একটা স্যাচুরেশন, আর একটা হচ্ছে কাট অফ রিজিয়ন। এবং এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা যখন ইনপুট ভোল্টেজের ভ্যালু 0 রাখবো, তখন আমরা একটা ডিফাইনেট ভ্যালু অফ কারেন্ট পাবো আইডি, এবং ইনপুট ভোল্টেজের ভ্যালু আমরা যত কমাবো কারেন্টের ভ্যালু কমতে থাকবে, ইনপুট ভোল্টেজের ভ্যালু আমরা যত বাড়াবো কারেন্টের ভ্যালু তত বাড়তে থাকবে পজিটিভ দিকে, আর নেগেটিভ দিকে দিলে হচ্ছে কমবে। এই হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আরেকটা ব্যাপার হচ্ছে, মসফেটে সবসময় মনে রাখবা, মসফেটের কখনো গেটে কোনো কারেন্ট ফ্লো হয় না,
মসফেটের গেটে আইজি ইকুয়ালস টু সবসময় 0। আমি যে তোমাদের ইয়েটা দেখাইছিলাম সেটা হচ্ছে কি এরকম ছিল না, মসফেটটাকে কিভাবে আঁকতে হয়, এটা গেট, ড্রেন, সোর্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডি মসফেট। হ্যাঁ, এটা কিন্তু ডি মসফেট। আচ্ছা, ড্রেন, গেট, সোর্স। এখন আর আমি বলছিলাম যে এখানে আমরা একটা ভোল্টেজ দিছিলাম যেখানের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট আইডি ফ্লো হয়। এবার খেয়াল করো, কারেন্টের ইয়েতে মসফেটে কিন্তু গেটে কোনো কারেন্ট নাই। হ্যাঁ, গেটে কারেন্ট কিন্তু 0। তোমাকে যদি গেটে কোনো রেজিস্ট্যান্সও দিয়ে দেয়, এরকম করে দিয়ে দেয়, এটা কিন্তু কনফিউজ হবে না, এই রেজিস্ট্যান্সের কোনো কাজই নেই, কারণ এইখানে কোনো ড্রপই হবে না, কারণ গেটে কখনো কোনো কারেন্ট ফ্লো হয় না, মসফেটের গেটে কারেন্ট ফ্লো হয় না। যে কারণে মসফেটের যে ড্রেন কারেন্ট আর সোর্স কারেন্ট একই কথা। মসফেটের ড্রেন কারেন্ট সমান সোর্স কারেন্ট। এই ইকুয়েশনটা মনে রাখবা, যদি এটা ম্যাথ করার সময় লাগবে, এখন না। তারপরে বলে রাখলাম আর কি, যে গেটে কোনো কারেন্ট ফ্লো হয় না, একটাই কারেন্ট, সেটা হচ্ছে আইডি বা আইএস। ঠিক আছে? তো আর এই হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। সবাই বুঝছো এটা? জি ম্যাম। আচ্ছা, এবার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা আরেকটা কার্ভ আঁকার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার কার্ভ। ট্রান্সফার কার্ভটা হচ্ছে কি, দেখো, ট্রান্সফার কার্ভ বলতে আমরা যেটা বুঝি, এখন আমরা কিন্তু ডি মসফেট করতেছি, আমরা এখনো ই মসফেটে যাইনি। ট্রান্সফার কার্ভ হচ্ছে যখন আমি ইনপুট ভোল্টেজ, ট্রান্সফার বলতেই বোঝা যাচ্ছে ইনপুট ভোল্টেজ ভার্সেস আউটপুট কারেন্টের যখন আমি আঁকবো গ্রাফ, তখন সেটা হবে আমাদের ট্রান্সফার কার্ভ। আমাদের ইনপুট ভোল্টেজটা হচ্ছে কি গেট টু সোর্স ভোল্টেজ ভিজিএস, আউটপুট কারেন্ট কে আইডি। দ্যাট মিন্স আমি যখন ভিজিএস ভার্সেস আইডি আঁকবো, তখন আমি যে কার্ভটা পাবো সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার কার্ভ। আচ্ছা, সরি, এটা তো ভিজিএস না, এটা তো হচ্ছে আইডি। ওয়াই এক্সিস বরাবর কারেন্ট থাকবে আইডি, আর এক্স এক্সিস বরাবর এখানে আমি দুই দিকে রাখলাম কেন, কারণ আমরা ভিজিএস কিন্তু নেগেটিভে অ্যাপ্লাই করছি, পজিটিভে অ্যাপ্লাই করছি। সো 0 থেকে পজিটিভ দিকেও কিছু ভ্যালু থাকবে ভিজিএস এর, নেগেটিভ দিকেও থাকবে। এটা না আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে খুব সুন্দরভাবে আঁকা যায়। তো আমি এখানে একটু তোমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এঁকে নিই। এখানে ধরো এটা হচ্ছে আমাদের ভিজিএস সমান 0, ভিজিএস সমান -1, -2, -3, এটা হচ্ছে +1, +2। আচ্ছা, এতটুকু পর্যন্তই দেখাই। দেখো এখানে যদি আমরা এই দুটাকে ম্যাচ করতে চাই, দেখো ভিজিএস সমান যখন 0, তখন আমাদের আইডির ভ্যালুটা কত, এটা, তাই না? তাহলে এটাকে যদি আমরা পেছনে বাড়াই, এই পয়েন্টটা পাচ্ছি আমরা, তাই না? আমরা জাস্ট এই গ্রাফটা আঁকার জন্য পয়েন্ট দেখতেছি। তারপরে আমরা যখন ভিজিএস সমান -1 দিচ্ছি, ধরো আমি এখানে হচ্ছে -1, -2, -3, 1, 2, -1 দিচ্ছি, তখন আমাদের ভ্যালুটা কত এখানে। তার মানে এটা আমি -1 পর্যন্ত টেনে নিয়ে যাব, আমার এখানে যেখানে ভিজিএস আছে, ভিজিএস -1 এতটুকু, তাই না? এখানে একটা পয়েন্ট পাবো। আবার ভিজিএস যখন -2, তখন আমার আইডির ভ্যালুটা হচ্ছে এই পজিশনে থাকবে। তার মানে এখানে আমরা আরেকটা পয়েন্ট পাবো। তারপর যখন -3, তখন একদম সামান্য, এটাকে এভাবে লেখা যায় এখানে আর কি, ধরো। হ্যাঁ, তারপর আমি যখন ভিজিএস সমান +1 দিছি, তখন আমার এখানে আমি আইডির ভ্যালুটা কত এখানে আর কি, এতটুকু। তারপর আমি যখন +2 দিলাম, তখন আমার ভ্যালুটা কোথায়, এটা আর কি। এটা। তাহলে আমাদের এটাকে এখন, এই কার্ভটাকে এখন আমরা জাস্ট ড্র করব। আচ্ছা, আমার এটা একটু বাঁকা হয়ে গেল।
তো এই হচ্ছে আমাদের ট্রান্সফার কার্ভ। ট্রান্সফার কার্ভটাকে কিন্তু তোমরা সুন্দরভাবে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে ফেলতে পারো। হ্যাঁ, মানে এই ট্রান্সফার কার্ভ কি রিপ্রেজেন্ট করতেছে, যে তুমি ইনপুট ভোল্টেজের সাপেক্ষে আউটপুট কারেন্টটা রিপ্রেজেন্ট করতেছে। ইনপুট ভোল্টেজের ভ্যালু যখন তুমি বাড়াবা তখন তোমার আউটপুট কারেন্ট কেমন হচ্ছে। যেমন আমরা জানি কি ইনপুট ভোল্টেজটা যখন 0 ছিল তখন একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ছিল। ইনপুট ভোল্টেজের ভ্যালু যখন আমি নেগেটিভ দিকে আস্তে আস্তে বাড়াবো তখন আমার কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে 0-র দিকে যাবে। তো আমরা এই গ্রাফ থেকে এটাই দেখতে পাচ্ছি, আস্তে আস্তে কিন্তু কারেন্টের ভ্যালু কমে যাচ্ছে। আবার যখন আমরা পজিটিভ দিকে বাড়াবো ভোল্টেজ তখন আস্তে আস্তে আমার কারেন্টের ভ্যালুটা বাড়তে থাকবে। এখানেও আমরা এটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার কার্ভ। সবাই কি বুঝছো? জি এবং ম্যাম। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফার কার্ভ আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে কিভাবে ট্রান্সফার কার্ভ রাখতে হয় এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আমরা এতক্ষণ করলাম হচ্ছে ডিমসফেট। এইটা থিওরিটা আবার একটু ভালো করে দেখো, আমি মানে ক্লাসটা আবার একটু দেখে নিও, তাহলে আর একটু ক্লিয়ার হবে। যদিও আমার মনে হয় ক্লিয়ার হয়েছে তোমাদের মোটামুটি, বাকি যদি কোনো কনফিউশন থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ইমসফেটের থিওরিটা বুঝাবো। হ্যাঁ, থিওরি বোঝানোর পর আমরা ম্যাথ করব। থিওরিও কিন্তু এবার তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু থিওরি আসতে পারে, এবং থিওরির জন্য মসফেটের থিওরি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিভাবে কনস্ট্রাকশন, বেসিক কনস্ট্রাকশন, তোমরা এটা থিওরিটা পড়তে পারো হচ্ছে যে বয়েলস্টেডের বই থেকেও পড়তে পারো। হ্যাঁ, বয়েলস্টেডের বই থেকেও পড়তে পারো অথবা বিকে ম্যাথ থেকেও পড়তে পারো, যেখান থেকে সহজ লাগে।